পার্থক্যটা হলো অসাধারণ চেয়ারে বসে যখন সাধারণ অতি সাধারণ কাজটা করবেন, যেটা জনগণের পক্ষে যায় না, সেখানেই বিপক্ষে চলে যায়। এই যে এত বড় মন্ত্রিসভা দেখেন, আপনার হচ্ছেটা কি? সিম্পল দেখেন তো, আপনার যে কথা বলছি, লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার যেটা আছে। মির্জা ফখরুল পার্টির মহাসচিব। পাশাপাশি এই চেয়ারে বসে আছে। কিন্তু শক্তিশালী কে এখানে? প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী শাহ আলম বাড়ি বগুড়া। তারেক জিয়ার সাথে সম্পর্ক আছে এবং তিনি একটা বলিষ্ঠ ভূমিকা রাখছেন। প্রমোশন, পোস্টিং, ট্রান্সফার, অন্য বিভিন্ন কাজ। এই যে তার অস্তিত্বটা, এখানে কিন্তু ম্লান হয়ে গেছেন কিন্তু মির্জা ফখরুল। এখন ফখরুল। ফখরুলের মতো পার্টি ম্লান হয়ে যায়। করার কিছু নাই। এরকম ভাবে দেখেন, যেখানে যাবেন আপনি কাজ করতে সেখানে। এখন অনেক মন্ত্রী আছে কাজ বুঝে না। কাজ না বুঝে কথা বলে ফেলায়। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, আপনি যে কাজটা বুঝবেন না, যখন তার সাথে কথা বলতে যাবেন, কথাটা বেসামাল হয়ে যাবে। না এই যে বাস্তবতা স্বাস্থ্যমন্ত্রী কি বললেন বলবেন? যে ডাক্তাররা ডাক্তাররা রোগীর পেছনে দৌড়াবে। বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সম্ভব কিনা ডাক্তাররা আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা দেখি না ডাক্তাররা রোগীর পেছনে দৌড়ায়। ডাক্তাররা কোন রোগীর পিছে দৌড়ায় না। লন্ডনে দৌড়ায় না। ডাক্তারদের চেম্বার আছে। তারা বসে ওইখানে তার বিরাট সিস্টেম। চাকরি করবে, বসবে। উনি বুঝাচ্ছেন যে ডাক্তাররা প্রয়োজন রোগীর পিছে দৌড়াবেন, অর্থাৎ ডাক্তাররা হবেন রোগী প্রেমিক। কথাই মেনেন না। কিন্তু হুম, এটা যদি করতে যান, তাহলে উপজেলা শুরু করে গ্রাম পর্যন্ত এই যে মন্ত্রণাটা আছে, এই যে ভিলেজ ডক্টর আছে, উপজেলা ডক্টর আছে, তারা কি কাজ করতেছে? তারা কি অফিসে যাচ্ছে? যাচ্ছে না। এবং একসময় তো এরশাদ নিয়ম করেছিল ডাক্তারদের ভিজিট কত হবে। খেয়াল করেন। পারছে? পারেনি। নিয়ম করেছিল ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা অনেক আইন করেছিল। পারছে? পারে নাই। কারণ তার তো বড় চ্যালেঞ্জ হলো ঔষধ শিল্প। এই যে উৎপাদন হচ্ছে, সমস্যাটা কি? কতটুকু হচ্ছে? কতটুকু দেশে যাচ্ছে বাজারে? বিরাট ব্যাপার তো এটা। তো ঔষধ শিল্পের ওষুধ আমরা কি পাচ্ছি? কোন ওষুধে কতটুকু ভেজাল? বাংলাদেশে 80% দোকানে গেলে দেখবেন ভেজাল ওষুধ। ডাক্তাররা যখন প্রেসক্রিপশন করে, আপনার সর্দি হলে আপনার ৫ টা ওষুধ দিয়ে দিবে। মানে কি? অর্থাৎ তারা রোগী নির্ভরশীল না। তারা হচ্ছে কোম্পানি নির্ভরশীল, ঔষধ নির্ভরশীল। এই যে ঔষধ নির্ভরশীল যে স্বাস্থ্য ব্যবস্থা আমাদের গড়ে উঠেছে, এতে করে কিন্তু প্রত্যেকটা পরিবারের যে বাজেট আসতেছে মাসে, এটার পিছনে অনাকাঙ্ক্ষিত। একজন রিক্শাওয়ালা যখন অসুস্থ হয়ে যায়, আমার অনেকে বলেছে, ড্রাইভার বলেছে, রিক্শাওয়ালারা বলে যে, "স্যার পারতেছি না।" ওকে যদি আপনি ৳১,০০০ দিয়ে ওষুধ দিয়ে দেন, দরকার ২ টা। এটা তো হচ্ছে অহরই হচ্ছে। এটা কে নিয়ন্ত্রণ করবে? এরশাদ সাহেব টাইম করে দিচ্ছিল। হইছে এটা? হয়নি। উনি পারেন নাই। তখন তো জনসংখ্যা আরো কম ছিল। উনি পারেননি। তো উনি যখন জাফরুল্লাহ সাহেব তো একেবারে চিৎকার করে বেড়াইছে। হয় নাই কিন্তু। তো ওই ভালো কাজগুলি কিন্তু আমরা মুখে এখনো বলতেছি। বাস্তবতা কি? আপনি বড় একটা বাজেট দিবেন দেখা যাচ্ছে। এই মন্ত্রী পরিষদে বাজেট দিচ্ছেন আপনি। বলা হচ্ছে আমরা $1 ট্রিলিয়ন ক্রস করব ৩০ সালের পরে। উত্তম কথা। আপনার বাজেটে হুম। দেখলাম ৳৩,০০,০০,০০,০০০ টাকা কি দিচ্ছেন? উন্নয়ন বাজেট। আপনার বাজেটে ৳৭,০০,০০০, ৳৮,০০,০০০ যাই দেন না কোটি টাকা। আপনার বাজেট এখন ঘাটতি বাজেট। ঘাটতি বাজেট থেকে আবার বাড়াইছেন। অর্থাৎ এখনো যদি আপনার 20% ঘাটতি থাকে বা 15% থাকে, আবার বাড়াইছেন ৳2,00,০০,০০,০০০। তাহলে ভবিষ্যতে কি হবে? টার্গেটটা কি আপনার? আপনি প্রমাণ করার চেষ্টা করতেছেন, আমি আগামীর চিন্তা করতেছি। আমি শিক্ষা খাতে বাড়াই দেব, স্বাস্থ্য খাতে বাড়াই দেব। এগুলো কিন্তু খুবই মুখরোচক কথাবার্তা। বাড়ান। কিন্তু ওই সমস্ত বাড়াতে গেলে আপনাকে ১ম দেখতে হবে বিদ্যমান হাসপাতালের অবস্থাটা কি? দেশে কি পরিমাণ হাসপাতাল দরকার আছে? প্রাইভেট সেক্টরে কি হাসপাতাল আসতে পারে? যখন আপনি হাসপাতাল করতে যাবেন, আপনার ঘাম-ঘুম কিছুই থাকবে না কিন্তু। আপনাকে বুঝাই দিতে হবে যে সরকারি পারমিশন কাকে বলে, ট্যাক্স কাকে বলে, নজরদারি কাকে বলে। এই যে শিল্পপতি সৃষ্টি হচ্ছে না, শিল্প সৃষ্টি হচ্ছে। অন্যতম বাধা হচ্ছে কি? জটিলতা। যে কথাটা প্রধানমন্ত্রী নিজেও স্বীকার করেছেন। বিডার সাথে আলোচনা করতে গেলে যে হচ্ছে না। বিডার যে উনি আছেন বইটা, তিনি তো আইসা অনেক খুব ভালো কথা বললেন। দেখাই দিলেন, বুঝাই দিলেন, সারা পৃথিবী কাঁপাই দিলেন। উনি কি করেছেন? উনি কিন্তু বিরাট টাকা দিয়ে এই সমস্ত কাজ করেছিলেন। এবং উনি খরচ করেছেন। রেজাল্ট কি? উনার পুরো রেজাল্ট আসবে না। উনি এখন বলতেছেন অনেকগুলো সংযুক্ত করতে একসাথে নিয়ে আসেন। অর্থাৎ ক্ষমতা চাচ্ছেন, প্রবলেম হয়ে গেছে। ভাগ করলো কারা? ভাগ তো করেছে। এখন এক করে দেন। প্রশ্ন হচ্ছে আপনার এখানে শিল্প চান। বিদেশি বিনিয়োগ তো পরের কথা। আপনার দেশি বিনিয়োগ করতে গেলে যে আপনার দাঁত থাকে না, চোখ নষ্ট হয়ে যায়, পা নষ্ট হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এটা কি করবেন? আপনি খারাপ করেন না শিল্প প্রতিষ্ঠান। সেদিন দেখলাম একজন ভদ্রলোক ট্যাক্স কথা বলতেছে এনবিআর এর চেয়ারম্যানের সাথে। উনি বলতেছে, "আমার অপরাধটা কি?" সে তো অপরাধ, সে তো ক্রিয়েট করছে, জব ক্রিয়েট করছে। সে হুম। শিল্প করছে। আপনি বিদ্যুৎ পাচ্ছেন না, গ্যাস পাচ্ছেন। এগুলো নিয়ে কথা বিদ্যুৎ মন্ত্রী বলে
সব ঠিক আছে। কি ঠিক আছে? কিছু ঠিক এভাবে বলেন কেন? আপনি বলতে পারেন, আমরা যা কিছু পেয়েছি, উত্তরাধিকার সূত্রে পেয়েছি, সেখানেও সীমাবদ্ধতা ছিল। আমাদেরও আছে। চাহিদা বেড়ে গেছে। আমরা চেষ্টা করব আন্তরিকভাবে দেখেন। উনি বলে দিচ্ছেন এটা হবে, সেটা হবে। বিদ্যুতের ঘাটতি থাকবেই। বিদ্যুৎ পর্যাপ্ত না হবে এটা। এখন বিদ্যুৎ কতটুকু প্রোডাকশন আছে আমাদের? কত লোক যাচ্ছে না? কেন আপনাকে ওই যে এই যে প্রাইভেট যে বিদ্যুৎ চালু করা হয়েছিল, বসে টাকা দিচ্ছেন কেন? বন্ধ করে দেন। উৎপাদন না, ওই আপনি তো করছিলেন যে ক্যাপাসিটি ভিত্তিক। ক্যাপাসিটি না হুম, উৎপাদন ভিত্তিক হবে কিন্তু। এটাও কিন্তু আপনাকে করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো মানি লন্ডারিং টাকা ফিরিয়ে আনতে হবে। এখন অর্থমন্ত্রী যে কথা বলতেছে সেই কথার সাথে কিন্তু আগের সরকারের কথা এক নেই। চেয়ারে বসে গেলেই বলে প্রবলেম আছে, আইনগত বাধা আছে, এইগত বাধা আছে, চুক্তিগত বাধা আছে। সবই হবে কিন্তু। আমরা দেখতে চাচ্ছি যেমন অর্থমন্ত্রীর কথা বলি। এত বড় একটা মিনিস্ট্রি চিন্তা করেন। দেখলাম আজকে জেনারেল ইকোনমিক ডিভিশন থেকে এই যে উন্নয়ন বাজেট দিচ্ছে যেটা, একটা আলোচনা করতেছে। কঠিন ব্যাপার কিন্তু। আমাদের কিন্তু মেইন সোর্স হয়ে গেছে এখন কিন্তু ইনল্যান্ড, এনবিআর। যেটা আমাদের যেটা বলি আমরা অভ্যন্তরীণ বিভাগ যেটা। ২ টাই তো আভ্যন্তরীণ আর বৈদেশিক ২ টা বিভাগ। কারণ উৎপাদ আমাদের লোনটা আসে তো ওইখান থেকে। কিন্তু আমরা আভ্যন্তরীণ ব্যাপারে কিন্তু আগায় গেছি। এই যে ট্যাক্স এমবিডিও তাতে মানুষের নাভিশ্বাস হয়ে যায়। আজকে এক ভদ্রলোক বলতেছিলেন যে গত বছর সে কি দিলেন? ৳৬,০০০ ট্যাক্স দিছিলেন বনানীর একটা বাড়ির জন্য। এবার আসতেছে ৳২৪,০০০। জিজ্ঞেস কেন হইছে? কথা বেশি বলে না, দিয়ে দিবেন ব্যাস। অর্থাৎ এই যে অফিসার তৈরি করা হইছে এখন, এই অফিসারদের ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু। এটা ঠিক হয়নি কিন্তু। আপনি কিন্তু এখানেও কিন্তু ওই বিভাগটা বিভাজন করতে এখনো এটা হয়েছিল কিন্তু। কিন্তু এখনো কিন্তু ওইভাবে হয়নি। একইভাবে দেখেন, আমরা তো এখানে একটা বিষয় দেখছি তো। ব্যাংকের এমডি কারা হচ্ছে। এই যে বিভিন্ন জায়গায় গুজব ছড়ায় পড়ছে। আপনি আসেন বাংলাদেশে, যখন হোটেলে যেয়ে বসেন, রেস্তোরাঁ যেয়ে বসেন, 5 স্টার যেয়ে বসেন, একই আলোচনা ট্রান্সফার প্রমোশন কত টাকা লাগবে? এটা গোয়েন্দারা দেখে না? এটা বুঝে না? কিন্তু এত মুখরোচক কথা আসতেছে কেন? এই সুযোগটা কেন হলো? বাংলাদেশে এটা ছিল না। এটা তারেক যে তারেক রহমানের বুঝতে হবে, এটা কেন হচ্ছে? কেন আজকে আপনি ইচ্ছা করে পারলেন না? আমি বলছি গভর্নমেন্টের কথা। ঢাকাতে উদ্বায়ী বলেন সিটি কর্পোরেশন। এই যে বলছেন ফুটপাতের দোকান। আপনি ফুটপাতের দোকান উঠাই দিলেন। আমরা হাসলাম। ৩ দিন পরে কি করে ১০০ কি একটা পরে কি বললেন? তাদেরকে বসতে দেওয়া হবে এবং তাদের কি করে দেয়? কি মানে ইয়ারমার্ক করে দেওয়া হচ্ছে। ফুটপাত তো ফুটপাত না। আপনি তো একদম বসাই দিলেন এখানে মালিকানা দিয়ে দিলেন। এটা কিন্তু সমাধান না। ২ টা কর্পোরেশনে কিন্তু সামান্য দেখেন না, ময়লা পরিষ্কার করবে। এটা নিয়েও একই বিরোধ। যেটা আওয়ামী লীগ আমলে ছিল এখনই এক হইছে। তো মানুষের হুম। যদি কর্মসংস্থান না থাকে, দলের নেতাদের যদি সেই ধরনের আয় ব্যয় না থাকে, তো সে কি করবে? কারণ সবার একটা ক্ষোভ, আমি কি পেলাম? তারা যে এত সময় দিতে পারবে না। তিনি চেষ্টা করতে পারেন, সবাইকে পারবেন না। আবার তার মানে এই না যে তিনি একমাত্র গুলশান এলাকায় দিবেন, আর কারো দিবেন না। যদি তাই দেন, তাহলে তো disparity হয়ে যাবে। উনার পক্ষে সম্ভব না। উনি হয়তো ওইখানে বেশি করবেন, সেখানে কম করবেন। আর বাংলাদেশের বাজেট কিন্তু কখনো সার্বিক হবে না। সমতা আসবে না। কথা বলতে যান, একেবারে ফাটায় দিবে পরিকল্পনা মন্ত্রী। সব সমতা ব্যতীত হবে। আবার তার এলাকায় যান দেখবেন অসম হয়ে গেছে। যে মন্ত্রী তার এলাকায় সে বাজেট নিয়ে যাচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে। এই যে খেলাটা, এটা তার এই জায়গায় বন্ধ করতে তারেক রহমানকে প্রমাণ করতে হবে, আমি এখন প্রধানমন্ত্রী, রাষ্ট্রনায়ক। আমি কোন আবেগে সে বলছে আমি আবেগে চলব না সংসদে। পপুলার সেন্স বলব না। এটা বললে হবে না কিন্তু। আপনাকে কর্মক্ষেত্রে প্রমাণ করতে হবে যে আপনি এটা করছেন। তখনই বোঝা যাবে ঠিক হবে। আবার যখন বলছেন ক্যাবিনেট কিছু আবার বাড়াবেন। কাদের আনবেন নাম-টাম দেখতেছি। হয়তো দেখা যাবে যে মহিলা ৫০ জন আসছে এখানে। ৩০ জন ৩৫-৩৭ জন বিএনপিতে আছে। এখান থেকে দেখা যাবে এমন কাউকে মন্ত্রী করা হলো যেটা আপনাকে চিন্তা করতে পারেন। তখন বলা হবে জাতীয় স্বার্থে করা হয়েছে। এটাও বললেন আন্তর্জাতিক স্বার্থে করা হয়েছে। এখন মন্ত্রিত্ব কিন্তু জাতীয় না, আন্তর্জাতিক স্বার্থেও হয়। নতুন কনসেপ্ট। প্রত্যেকটা দল ক্ষমতায় গেলে মন্ত্রিসভা তৈরি করতেছে কেন? কি হিসেবে? জিও পলিটিক্স এর কারণেও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে।